প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 693তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে আমরা আলোচনার জন্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি অস্ট্রেলিয়া প্রবাসী ডক্টর মোহাম্মদ ইকবালকে। তিনি আমাদের সাথে আজ আলোচনা করবেন। ডক্টর মোহাম্মদ ইকবাল, আপনাকে আমাদের প্রবাসী মুখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকে। আমরা আজকে কথা বলবো আমাদের ডক্টর মোহাম্মদ ইকবালের সঙ্গে। তিনি অস্ট্রেলিয়াতে শিক্ষকতা করেন, গবেষণা করেন, সেই বিষয়গুলো যেমন জানার চেষ্টা করব, তেমনি অস্ট্রেলিয়াতে যদি আমরা আমাদের দেশ থেকে জনশক্তি পাঠাতে চাই, আমাদের কী কী বিষয়ে নজর দেওয়া দরকার, কোন কোন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ডক্টর মোহাম্মদ ইকবালের কাছে চলে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইকবাল, প্রথমেই আপনার কাছে জানতে চাইব, একেবারে আপনার নিজের কথাই আমরা জানতে চাইব যে এই যে অস্ট্রেলিয়াতে আপনি শিক্ষকতা করছেন, সেখানে কবে গেলেন এবং আপনার কি প্রথমেই এরকম উদ্দেশ্য ছিল কিনা যে সেখানে গিয়ে এরকম শিক্ষকতা পেশা করবেন অথবা সেখানে থেকে যাবেন? ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট আমি ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করি 80-81-তে। তারপর আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কোন সাবজেক্টে? জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে। পরবর্তীতে আমি অস্ট্রেলিয়া গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে অ্যাডিলেড চলে যাই। অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকে আমি অনার্স এবং মাস্টার্স করে আমি ঢাকায় চলে আসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার যোগদান করি। পরবর্তীতে এখানে ছোট্ট একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন ঢাকা ইউনিভার্সিটির লেকচারার, তখন তো আপনি অনার্স মাস্টার্স করেই লেকচারার হয়েছিলেন, তারপরে যে আবার গেলেন এবং আমরা যদি সাধারণত মাস্টার্স বা পিএইচডি এই ধরনের শিক্ষা, উচ্চশিক্ষা গ্রহণ করে থাকি, কিন্তু আপনি বললেন যে আপনি অনার্স এবং মাস্টার মানে আবার অনার্স করেছিলেন। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি নেওয়ার জন্য রিকোয়ারমেন্টসগুলি ডিফারেন্ট। কোনো কোনো ইউনিভার্সিটিতে ওরা সরাসরি নিয়ে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু যেমন অ্যাডিলেড ইউনিভার্সিটি মানে স্টেট ইউনিভার্সিটি, যেটা স্টেট ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান এসব দেশ থেকে যারা অনার্স মাস্টার্স করে যায়, ওদের একেবারে সরাসরি ইকুইভ্যালেন্ট টু ব্যাচেলার্সে ওরা কাউন্ট করে। তো এখন আমি যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশন করব, ওদের একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে ওখানকার অনার্স ইকুইভ্যালেন্ট আর্ন করতে হবে টু শো মাইসেলফ অ্যাজ আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গেট দ্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। তো সেই জন্য আমাকে অনার্স করতে হয়েছে। পরবর্তীতে আমি মাস্টার্সে করার সুযোগ পাই। সেটা কি জিওগ্রাফি? আর অ্যাকচুয়ালি এখন জিওগ্রাফির ফিল্ড তো অনেক বিভিন্ন ক্ষেত্রে জিওগ্রাফি আছে, যেমন মেডিকেল জিওগ্রাফি আছে, এরপর প্ল্যান্ট জিওগ্রাফি আছে, এগ্রিকালচার জিওগ্রাফি আছে। আমি বেছে নিয়েছিলাম আরবান ল্যান্ড ইকোনমিক্স। আমি অ্যাডিলেড শহরের উপরে আমার গবেষণা করি। প্রথম গবেষণাটা সেটা ছিল যে শহরের অধিবাসীরা যারা বসবাস করে, দূরত্বের সাথে তার যে ট্রান্সপোর্ট কস্ট, ডেইলি ট্রান্সপোর্ট কস্ট, এটা তার প্রপার্টি ভ্যালুকে কীভাবে এফেক্ট করে। মানে যে শহরের প্রান্তিক এলাকায় থাকে, পেরিফেরিতে থাকে, সে যখন কর্মক্ষেত্রে যায়, সে তো গাড়ি চালিয়ে যায় এবং পেট্রোলের খরচ হয় এবং এই খরচটা, টোটাল খরচটা তার অ্যানুয়াল কস্টে অ্যাড হয়। পরে দেখা গেল যে মানে শুধু ট্রান্সপোর্ট কস্টে তাকে একটা বিরাট অঙ্ক ব্যয় করতে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু সে পেরিফেরিতে অবস্থান করছে, ওখানে প্রপার্টি ভ্যালু কম, ট্যাক্স কম, রেভিনিউ কম, অন্যান্য দিক দিয়ে সে সুবিধা পাচ্ছে। তো এগুলিকে প্লাস মাইনাস করে ইকুয়েশনের ভিতরে এনে আমাকে দেখাতে হয়েছে যে হু ইজ দ্য মোর বেনিফিটেড, পিপুল লিভিং ক্লোজ টু দ্য সিটি অর লিভিং ইনটু দ্য পেরিফেরি। এই একটা কম্পারেটিভ স্টাডি ছিল সেই সময়। এই যে হঠাৎ করে এরকম একটা সাবজেক্ট নেন, আমরা তো সাধারণত দেখে থাকি যে যারা উচ্চশিক্ষাতে বিদেশে যায় তারা সাধারণত গতানুগতিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো, অথবা আইটি খাত অথবা নানান ধরনের সাবজেক্টে পড়াশোনা করে থাকেন, কিন্তু আপনি একেবারে গতানুগতিকের বাইরে গিয়ে সিটি ল্যান্ড ইকোনমিক্স এরকম একটা সাবজেক্ট যে বেছে নিলেন, এর পেছনে কারণটা কি? এর পেছনের কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি 1980s ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আরবান এনভায়রনমেন্টে একটা পরিবর্তন আসছিল, সেটার নাম হচ্ছে জেন্ট্রিফিকেশন। জেন্ট্রিফিকেশন হচ্ছে
যেমন যারা নতুন কাজে যোগদান করেছে, ইয়াং গ্রুপ অফ পিপল, এরা আর্ন করছে, এরা কিন্তু একই সাথে শহরের খুব ক্লোজ এলাকায় বসবাস করার একটা সুযোগ খোঁজে। আর যারা শহরের একেবারে কেন্দ্রীয় এলাকায় বসবাস করে, এরা হয় রিটায়ার্ড পারসন, কিংবা তাদের কোনো তেমন অ্যাবিলিটি নাই যে বাড়তি রেন্ট যেটা ওটা তারা পরিশোধ করবে। মানে এই কমিউনিকেট অতটা সলভেন্ট না, যেহেতু রিটায়ারমেন্টে চলে গেছে, বয়স হয়ে গেছে, ইনকাম কমে গেছে, এবং একই সাথে যে বাড়ির যে ট্যাক্স রেভিনিউ এবং অন্যান্য খরচ বেড়ে গেছে, ওটা তারা মানে ঠিকমতো দিতে পারে না, বিভিন্ন অর্থনৈতিক অসুবিধায় পড়ে। এই সুযোগে একটা কি বলবো মিডলম্যান ডেভেলপ করলো, ওখানে বলা হয় যে ডেভেলপের উৎপত্তি সেই সময় থেকে। তো ডেভেলপাররা করলো কি, এই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কন্ট্যাক্ট করলো, এবং একই সাথে মানে যারা ফিউচার বায়ার, ইয়াং ওয়ার্কিং ক্লাস, এদের সাথেও কন্ট্যাক্ট করলো, এবং একটা সেটেলমেন্ট হলো, এবং তাদের প্রপার্টি এক্সচেঞ্জ হয়ে গেল। তো মানে যে ওল্ড ফ্যামিলিটা জেন্ট্রিফাইড হয়ে পেরিফেরিতে চলে গেল, আর নতুন পরিবারটা যেহেতু তার ইকোনমিক পারফরমেন্স এবং ইকোনমিক অ্যাবিলিটি বেশি, সে শহরের কেন্দ্রীয় এলাকায় বসবাসের যোগ্যতা অর্জন করলো। তো এই প্রসেসটাকে সে সময় বলা হতো জেন্ট্রিফিকেশন। তো ঢাকায় সে সময় একটা পরিবর্তন আসছিল, যে নগরের পরিধিটা বাড়ছিল, কনস্ট্রাকশন হচ্ছিল, নতুন নতুন রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করছিল, নতুন রাস্তাগুলির সংযোগ হচ্ছিল সিটি সেন্টারের সাথে, এবং এই সমস্ত স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু আরবান ল্যান্ড ইকোনমি যেটা, সেটাকে ইনফ্লুয়েন্স করছিল, এবং একই সাথে সেটা স্ট্রাকচারাল প্রপার্টি যেটা রেসিডেন্সিয়াল, সেটার উপর একটা ইম্প্যাক্ট আনছিল। এখন আমি এসেও দেখলাম যে অ্যাকচুয়ালি অ্যাডিলেড, মেলবোর্ন, এ সমস্ত শহরে যে ঘটনা ঘটছে, এখানেও তাই ঘটছে। ইয়াং গ্রুপ যাদের আর্নিং ক্যাপাসিটি বেশি, তারা শহরের যে সমস্ত মানে আকর্ষণীয় এলাকা, সে সমস্ত জায়গায় ওরা সেটেল করতে পারছে, এবং প্রয়োজনে তারা পুরনো যে প্রপার্টি ওনার, তাকে ডিসপ্লেস করে ওরা ওই জায়গায় ঢুকে যাচ্ছে। তো কাইন্ড অফ মানে ইনডাইরেক্ট, মানে ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এখানে জেন্ট্রিফিকেশনটা সে সময় থেকে মানে অ্যাক্টিভ ছিল, এবং বর্তমানে এটা বেশ মানে ওপেন হয়ে গেছে। আমি যেটা দেখছি যে এখানে ঢাকা কিন্তু একটা সিঙ্গেল সেন্টার সিটি না, এখানে মাল্টিপল সেন্টার রয়েছে, এবং যেগুলিকে কেন্দ্র করে কিছু কিছু এলাকা ডেভেলপ করেছে, যেগুলির ল্যান্ড ভ্যালু এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির প্রাইস খুবই বেশি। এবং যে ইয়ং গ্রুপ যেটা, সে বিটুইন 30 and 50 যাদের বয়স, এই গ্রুপটা এই সমস্ত হাই রেভিনিউর যে এলাকায়, হাই ভ্যালুড, হ্যাঁ, এসব জায়গায় ওরা এন্ট্রি করছে, এবং ওখানে যারা টিকতে না পারছে, ওরা তাদের প্রপার্টি সেল করে দিয়ে হয়তো পেরিফেরির দিকে চলে যাচ্ছে, রিলেটিভলি সস্তায় প্রপার্টি কিনছে, এবং ইন রিটার্ন ব্যাংকে কিছু ওরা ক্যাশও রাখতে পারছে। তো এভাবে এখন 20 বছর 30 বছর পরে হলেও জেন্ট্রিফিকেশন প্রসেস ঢাকায় এখন একেবারে ওপেন হয়ে গেছে, ওপেনলি চলছে। তবে এই বিষয়ে এর উপরে তেমন কোনো রিসার্চ হয়নি এখানে। আচ্ছা, আপনি তো রিসার্চ করেন, গবেষণা করেন, আপনি বললেন, তো এখন ঠিক এই মুহূর্তে কী নিয়ে গবেষণা করছেন? এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি শহরগুলোর উপর গবেষণা করছি। শহরগুলো কোন কোন শহর? যেমন ঢাকার উপর করেছি, এবং এর উপর একটা বই পাবলিশ করেছি, 1000 বছরের ঢাকা, 1000 বছর, যেটা আমার সাথে আছে। এরপর চট্টগ্রামের উপর আরেকটা করেছি, কালের পরিক্রমায় চট্টগ্রাম। এরপর করেছি অ্যাডিলেড সিটির ওপর, মেলবোর্ন সিটির ওপর, দেন ইস্তাম্বুল, দুবাই, এবং বর্তমানে আমি হংকংয়ের উপরে কাজ করছি, হংকং সিটিকে। এই কাজগুলো যে করছেন আপনি, এই যে গবেষণা করছেন শহর কেন্দ্রিক, এর তো ফান্ডিং প্রয়োজন হয়, ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয়, সেটা কোথা থেকে আসছে? সাপোর্ট আছে, যেমন সাউথ এশিয়ান স্টাডিজ আছে, ওরা
রিসার্চ এটা প্রজেক্ট দেখে, অস্ট্রেলিয়া ভিত্তিক? হ্যাঁ, আচ্ছা, ওরা রিসার্চের প্রজেক্টের মানে ওয়েটেজ দেখে ওরা ফান্ডিং করে। মানে প্রথমে আপনাকে প্রস্তাব দিতে, তারপর ওরা? হ্যাঁ, ওটা অ্যাকসেপ্ট হলে পরে ওরা অ্যাপ্রোচ করে। একই সাথে এতগুলো শহর, এটাকে আপনি একা করছেন নাকি আপনার সাথে আরো? না, এই প্রত্যেকটি কাজে আমার একা, সিঙ্গেল হ্যান্ডেড। সিঙ্গেল হ্যান্ড যে গবেষণাগুলো করছেন, ঢাকার নিয়ে কি ধরনের গবেষণা করছেন? কোন ঢাকার দিকে প্রাধান্য দিচ্ছেন গবেষণায়? ঢাকার উপরে যেটা প্রাধান্য দিচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে ঢাকার স্বাস্থ্য। ঢাকার স্বাস্থ্য। স্বাস্থ্য এখন শহরের স্বাস্থ্য বলতে যা বোঝায়, অ্যাকচুয়ালি শহরকে আমরা একটা হিউম্যান বডির সাথে তুলনা করতে পারি। যেমন একটা দেশের হার্ট হচ্ছে তার ক্যাপিটাল। রাইট। এখন ক্যাপিটাল যদি দুর্বল হয় তাহলে তো পুরো দেশটাই দুর্বল হয়ে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি দুর্বল হবে। এখন ঢাকার বর্তমানে যে অবস্থা দেখছি সেটা হচ্ছে, আমার মনে হয় ঢাকাকে এখন আইসিইউতে রাখা হয়েছে এবং যে কোনো সময় এটা ডেড হতে পারে, একটা মৃত শহরে পরিণত হতে পারে। এখন আপনি বলবেন শহর কিভাবে মরে? অ্যাকচুয়ালি শহর মরে যখন তার ফাংশনগুলো স্টপ হয়ে যায়। ধরেন আপনি আপনার কাজে বের হলেন, আপনার 9টার ভেতর যাবার কথা, কিন্তু বাড়ি থেকে স্টার্ট দিয়ে আপনি গিয়ে পৌঁছলেন 11:30, 12টা বেজে গেল, তবুও পৌঁছলেন যে 4 ঘন্টা পরে পৌঁছলেন। এমনও কোনো সময় আসবে যে আপনি পৌঁছতেই পারবেন না এবং সেই দিন ধরে নেবেন যে আপনার শহর মারা গেছে। আচ্ছা, মানে ওই অর্থে আপনি বলছেন যে একটা তো ক্রাইটেরিয়া আমাকে বেছে নিতে হবে যে শহরটা মরে গেল, কিভাবে মরলো? আমি ঘর থেকে বেরোতেই পারি নাই, তার মানে ইটস এ ডেড সিটি। এখন আমি এটা আইসিইউতে বলছি এই জন্য যে আমি ঢাকায় আসি, আমার এখানে আত্মীয় স্বজন অনেকে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমি দেখা করতে পারি না, যেতে পারি না, বিকজ অফ জ্যাম। যখন জ্যামের কথা চিন্তা করি তখন আমার ভিতরে যে কৌতূহলটা বা যে আকর্ষণটা সেটা চলে যায়, নষ্ট। আমি আপনি নিরুৎসাহিত হয়ে পড়ি। ঢাকার স্বাস্থ্যের কথা বলছেন, অর্থাৎ ঢাকার স্বাস্থ্য বলতে কি এইগুলোই আপনি বোঝাচ্ছেন নাকি ঢাকার এখন ঢাকার জনস্বাস্থ্য? স্বাস্থ্যর ভেতরে রয়েছে ঢাকার বায়ু দূষণ। এটা এখন একটা খুবই মারাত্মক পর্যায়ে আছে এবং আপনি এয়ার ইন্ডেক্স কোয়ালিটি খুঁজলে আজকে দেখবেন যে ঢাকার পজিশন কোথায়, শেষের 1, 2, 3-এর মধ্যে থাকে। এ কখনো কিন্তু 10 ক্রস করে উঠতে পারেনি গত 5 বছরে। আমি ইস্তাম্বুল, মেলবোর্ন এবং ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে আমি কিছু মানে আমি কৌতূহলী কিছু গবেষণা করি বলতে পারেন। আমি গত 5 বছরে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইমপ্রুভের কোনো লক্ষণ দেখি নাই। যে আমরাও দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় যে বিভিন্ন সময়ে যে আজকে বায়ু দূষণে বিশ্বের সবচাইতে খারাপ শহরের মধ্যে ঢাকা শীর্ষে থাকে, এটা দেখা যায়। আমরা তো দেখি যে অস্ট্রেলিয়া একটা ভালো ডেস্টিনেশন, অর্থাৎ মানে পছন্দের মধ্যে যদি বলা যায় তাহলে অনেক অভিবাসীর প্রথম পছন্দ অস্ট্রেলিয়া থাকে ইউরোপ আমেরিকার পরপরই, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ইউরোপ আমেরিকার আগেই অস্ট্রেলিয়ার নামটি আসে, অনেকেই যাওয়ার চেষ্টা করে এবং অনেকে সমুদ্র পথে যায়, বৈধ পথে যায়, অবৈধ পথে যায়। এই বিষয়গুলো নিয়ে কখনো কাজ করেছেন? এবং এই যে আমাদের সাউথ এশিয়া তথা বাংলাদেশ থেকে যাওয়ার হার, বৈধ পথে অথবা অবৈধ পথে যাওয়ার হার কেমন? অ্যাকচুয়ালি আমি যখন পিএইচডি করে আমার গবেষণার বিষয়বস্তু ছিল ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এবং এর একটা অংশ ছিল ট্রান্স ন্যাশনালিজম এবং ডায়াসপোরিক ফরমেশন। এখন যখন মেলবোর্নে বাংলাদেশি ডায়াসপোরা আছে, যেহেতু টেকনোলজির এমন ডেভেলপমেন্ট হয়েছে, এদের সাথে সবসময় দেশে একটা যোগাযোগ রয়েছে, কিন্তু ওদের শরীরটা কিন্তু মেলবোর্নে, কিন্তু মনটা থাকে দেশে। তো এটা একটা মাইগ্রেশনের একটা অদ্ভুত সময় যাচ্ছে যে অর্ধেক এখানে অর্ধেক এখানে। ধরেন যখন বাংলাদেশে রাজনৈতিক একটা টার্মোয়েল যাচ্ছিল গত বছর, আমি দেখলাম যে প্রত্যেকেই টিভি চ্যানেল খোলে বা আইফোনে সে সবসময় কন্ট্যাক্ট রাখছে কি হচ্ছে, পরিস্থিতি কোথায় যাচ্ছে। তার মানে সে সেখানে কিন্তু তার মনটা এখানে, বিকজ এখানে তো তার আত্মীয় স্বজন ও পুরানো ফ্রেন্ডস সবাই আছে এবং তাদের কথা সে ভাবে এবং ওখানে সে কাজ করছে ঠিক, কিন্তু
অগোচরে বা যখন এসে সময় পাচ্ছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, জি। এর একটা ইম্প্যাক্ট আছে, সোশ্যাল ইম্প্যাক্টটা অবশ্যই একটা আছে। আপনি যেহেতু গত বছর যে আন্দোলনের কথা বললেন বা যে গণ অভ্যুত্থান হচ্ছে ছাত্র জনতার নেতৃত্বে, এবং তার মধ্যে যে আমরা দেখি যে যে স্বৈরাচারী ছিল ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, তো সেই সময় আপনি এসছেন, অর্থাৎ তার আগে সেই স্বৈরাচার আমলে এসছেন, আবার এখন যে এই যে বাংলাদেশে এসছেন, এখনকার বাংলাদেশ কেমন দেখছেন? এখনকার বাংলাদেশটা ঠিক আগের মতোই দেখছি, মানে স্ট্রাকচারালি ফিজিক্যালি যে দেখাটা, সেটা আমার কাছে আগের মতোই লাগছে। যেমন রাস্তায় সেই জ্যাম, সেই ধুলাবালি, সেই হর্নের আওয়াজ সব একই আছে, মানে ব্যস্ততা নগর জীবনে আগের মতোই চলছে। তবে যেটা দেখলাম যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তার একটা ইম্প্যাক্ট আমি দেখলাম রাস্তার দুই পাশের পোস্টারিংয়ে। আগে যে সমস্ত ছবি দেখতাম, এখন ছবি চেঞ্জ হয়ে গেছে, এই একটা পরিবর্তন দেখলাম। আর মাঝে মধ্যে দেখি আইন শৃঙ্খলার বেশ অবনতি হয়, মানে এলাকায় ঘোষণা দিয়ে দিয়েছে তোমরা বের হবে না, এরকম ঘটনা ঘটছে। কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ, এটা ঘটছে। তবে কর্তৃপক্ষ সময় মতো ব্যবস্থা নিয়ে নেয়, এগুলো সাময়িক, এবং আশা করা যায় যে আমাদের সামনে যে নির্বাচনটি হওয়ার কথা, নির্বাচন হওয়ার পরে যখন সরকার গঠিত হবে, পরিস্থিতি আরো বেশি উন্নত হবে। তার মধ্যে হয়তো অন্তর্বর্তী সরকার চেষ্টা করছেন পরিস্থিতি উন্নত করার, আশা করা যায় যে উন্নত হয়ে যাবেন, সে আশাটি করা যায়। এই যে গবেষণা খাতে আপনি জড়িত আছেন, অস্ট্রেলিয়াতে আসলে গবেষণা খাতে সম্ভাবনা কেমন বাংলাদেশিদের? অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমটাই গবেষণার উপরে ভিত্তি করে। এখানে গবেষণার প্রচুর স্কোপ রয়েছে, বিভিন্ন বিষয়ে যে কোনো ডিসিপ্লিনের লোকজন মানে স্টুডেন্টরা হায়ার স্টাডিজ করতে পারে, প্রোভাইডেড যদি ওদের রিকোয়ারমেন্টসগুলি পূরণ করতে পারে। এই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে রয়েছে, প্রথমে হচ্ছে আপনাকে কমিউনিকেশনে খুব স্কিলড হতে হবে, এক্সপ্রেশনে স্কিলড হতে হবে। আপনি কী বলতে চান, কী বোঝাতে চাচ্ছেন, সেটাকে রিটেন অ্যান্ড ওরাল দুটাতেই আপনাকে দক্ষতা থাকতে হবে। এখানে যতই মেধাবী হন, কিন্তু যদি আপনার ফরেন ল্যাঙ্গুয়েজে কন্ট্রোল না থাকে, তাহলে আপনি সেখানে কিন্তু আপনাকে এক্সপ্রেস করতে পারছেন না, আপনার মেধাটা কিন্তু সেখানে প্রকাশিত হচ্ছে না। সুতরাং আপনি যে দেশেই যান, অস্ট্রেলিয়া গেলে তো অবশ্যই ইংলিশ, আপনাকে এই ভাষার উপর দক্ষ হয়ে যেতে হবে। অর্থাৎ আপনি ভাষার উপর দক্ষতাটা, এটা আমি যাচ্ছি, কারণ আমি দেখেছি সেখানে স্টুডেন্টরা এই ভাষাজনিত কারণে অনেক ক্ষেত্রে আশানুরূপ রেজাল্ট করতে পারে না, অথচ আমি জানি যে ছাত্রটার বেস স্ট্রং, সে বুঝে ভালো, শুধু এই ভাষার দক্ষতার অভাবে সে ফুলফিল করতে পারে না। আমরা আলোচনা শুনবো, একটা বিজ্ঞাপনের বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইকবাল, অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি সেখানে শিক্ষকতা এবং গবেষণা করেন। তো আমরা আলোচনা করছিলাম আপনার যে গবেষণা খাতে বাংলাদেশিদের সম্ভাবনা কেমন, এর জন্য কি আলাদা কোনো, ধরেন আপনি তো ল্যাঙ্গুয়েজের কথা বললেন, আলাদা কোনো আর কোনো যোগ্যতার দরকার আছে যেখান থেকে কোনো কিছু করে দিতে হবে, অথবা ওখানে গিয়ে মাস্টার্স করতে হবে, পিএইচডি করতে হবে, অথবা গবেষণার জন্য অন্য কোনো দক্ষতা অর্জন করতে হবে? যে স্টুডেন্ট যে বিষয়ে উচ্চতর গবেষণা করতে চায়, তাকে এখান থেকে একটা প্রাথমিক ধারণা এবং সে বিষয়ে প্রাথমিক যে পদক্ষেপগুলি সেগুলি গ্রহণ করতেই হবে। তা না হলে সে সেখানে গিয়ে মানে একটা অসহায় অবস্থায় পড়বে। সে কি করতে চায় সেই বিষয়ে একটা ছোট প্রপোজাল এখানে সে তৈরি করতে পারে, এবং অনলাইনে সে তার যে ইন্টেন্ডেড যে ইউনিভার্সিটি আছে, প্রফেসর আছে, তাদের সাথে যোগাযোগ করে জানাতে পারে যে আমি এই বিষয়ে গবেষণা করতে চাই, তোমার মতামত কী। সে একটা রিপোর্ট তাকে লিখে পাঠাবে যে তোমার এই বিষয়ে ডেভেলপ করতে হবে,
এই এই জিনিসটা আমার কাছে অস্পষ্ট, এটা আরও ক্লারিফাই করো। তার মানে কি রিভাইজ করতে হবে। এভাবে করেসপন্ডেন্সটা চলতে থাকে, একটা সময়ে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যায়। আর প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়ে যাওয়া মানে সেখানে আপনার অন্যান্য সুবিধাগুলি ওপেন হয়, যেমন স্কলারশিপের ব্যাপার আছে, অ্যাকোমোডেশন, এগুলি অন্যান্য যে আনুষঙ্গিক দিকগুলি সেগুলি চলে আসে ওই প্রপোজালের মানে সাকসেসের উপর। কি পরিমাণ বাংলাদেশি এই মুহূর্তে আপনার জানা মতে যে সেখানে শিক্ষকতা এবং গবেষণা পেশায় আছেন, তো সে সম্পর্কে ধারণা? সোফার আমি যতদূর জানি এখন মেলবোর্নে প্রায় 18 থেকে 20,000 বাংলাদেশি অবস্থান করছে। তো এদের মাঝে আবার কিছু আছে, বেশিরভাগই বৈধ, কিছু আবার কিছু কাগজপত্র। হ্যাঁ অবৈধ ভাবে আছে। আর টিচিং এবং গবেষণায় 400 থেকে 500 জন ইনভলভ আছে, মানে গোটা অস্ট্রেলিয়াতে? না ভিক্টোরিয়াতে, ভিক্টোরিয়া, হ্যাঁ ভিক্টোরিয়া বিভিন্ন প্রভিন্সে। ইউনিভার্সিটিতে, হ্যাঁ মানে ভিক্টোরিয়া প্রভিন্স, এটা মেলবোর্ন ক্যাপিটাল। আচ্ছা, এবং এবং সেখানে আরও অন্যান্য ছোটো ছোটো ইউনিভার্সিটি আছে, টেইফ আছে, টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন, তারপরে ইনস্টিটিউট আছে যারা গ্র্যাজুয়েট ডিপ্লোমা দেয়। এসব মিলিয়ে 400 থেকে 500 স্টুডেন্ট পাওয়া যাবে। আচ্ছা, অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্কের কথা যদি আমরা ধরি, মোটামুটি অস্ট্রেলিয়া তো অনেক আগে থেকেই বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাওয়া দরকার বলে আপনি মনে করেন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে? বর্তমান অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে বিষয়ের উপর জোর দিচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরি করা, এবং সেই উদ্দেশ্যে তার প্রতি বছরই সরকারি পর্যায়ে বৃত্তি, ফেলোশিপ ইত্যাদি প্রদান করে, এবং বাংলাদেশি ছাত্ররা সেগুলি অ্যাভেল করে সেখানে গবেষণা, ট্রেনিং, স্কিল অর্জন করে দেশে ফিরে আসে, সেই দক্ষতাটাই কাজে লাগায়। তো এভাবে দক্ষ জনশক্তির সৃষ্টির কাজে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সাহায্য করছে, কৃষির ক্ষেত্রে করছে, এগ্রিকালচার। আচ্ছা, তারপরে আপনার বিভিন্ন এনজিওস রয়েছে, তাদের মাধ্যমে গ্রামাঞ্চলে উন্নয়ন কাজ, ডেভেলপমেন্টের কাজগুলি চলছে। এভাবে এরা উন্নয়নের সাথে জড়িত আছে বিবিধ উপায়। আপনি যেহেতু দক্ষ জনশক্তির কথা বললেন এবং অস্ট্রেলিয়া এক্ষেত্রে আমাদের সাহায্য সহযোগিতা করছে, কিন্তু আমরা দেখি যে যারা এক্সপার্ট হয়ে যায়, ধরুন আপনার কথাই যদি বলি, যে ওখানে যাওয়ার পরে যারা এক্সপার্টিস অর্জন করে তারা সাধারণত দেশে আসতে চান না। এর কারণ কি? মানে দেশে ফিরে এসে কাজ করা প্রতি এক ধরনের আগ্রহের অভাব? এর মূল কারণ হচ্ছে ওখানে একজন ছাত্র, স্টুডেন্ট যেরকম সুযোগ সুবিধা পায় দেশে সেটার অভাব আছে, যেটাকে বলা হয় কনজেনিয়াল এনভায়রনমেন্ট, মানে সহায়ক পরিবেশ, সহায়ক পরিবেশ, সেটার একটা অভাব এখানে রয়েছে। তারপর রয়েছে রাজনৈতিক অস্থিরতা, সেটা একাডেমিক ক্যালেন্ডার ইয়ারকে খুবই মারাত্মকভাবে ওটাকে এফেক্ট করে। তৃতীয়ত রয়েছে যে কোনো গবেষণার পেছনে অর্থনৈতিক একটা চালিকা শক্তি দরকার, ফোর্স দরকার, এবং এখানে মানে মানে দুঃখের সাথে বলতে হয় ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বিশাল প্রতিষ্ঠানে গবেষণার জন্য তার বাজেটের মাত্র 1.5% খুবই কম বরাদ্দ করা হয়, যেখানে ভারতের গৌহাটি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে তাদের বাজেটের 25% বেশি গবেষণা কাজে দেওয়া হয়। ডেভেলপ কান্ট্রিতে তো সেখানে 40 to 50% শুধু রিসার্চের ক্ষেত্রেই ওরা অ্যালোকেট করে। তাহলে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন যে গবেষণার ক্ষেত্রে মানে অর্থনৈতিক সহযোগিতার অভাবে মানে আমরা মানে বাংলাদেশ কত পিছিয়ে রয়েছে, মানে উৎসাহ দেওয়া হচ্ছে না। এখানে যেরকম তুমি অনার্স মাস্টার্সে ভর্তি হলে গতানুগতিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করে একটা কাগজ নিয়ে বের হয়ে যাও, বের করে দিতে পারলে সবাই বাঁচে, ও বের হয়ে গেছে পাশ করে, এরপর তুমি কী করবে না করবে তুমি জানো। কিন্তু সেখানে যেটা হচ্ছে ওরা ছাত্রের কোয়ালিটির উপর বেসিস করে, তার ক্যাপাসিটির উপর বেসিস করে ওরা ঠিক করে না যে এ কোথায় যেতে পারে। আচ্ছা, মানে প্রতিষ্ঠান থেকে ঠিক করে দেয় দেশে কোন দিকে পড়াশোনা করবে, ফিউচারের কি, কোন দিকে ওর অ্যাপটিটিউডটা কোথায়, এবং ওর স্কিল অর্জনের ক্ষেত্রে তার
মানে আগ্রহটা কীরকম, অনেক কিছু ফ্যাক্টর ওরা দেখে নেয়, দেখে ওরা জাজ করে ও ওখানে যাবে। এবং আলটিমেটলি ওকে ওকে যদি নাও বলে অটোমেটিক সে সেখানেই যায়। এটা যে টার্গেট করে রেখেছে। সুতরাং প্রতি বছরে এখানে যে ধরেন জবের যে একটা সংখ্যা আনুমানিক, যে এবছর এগ্রিকালচারে 2000 মানুষ আমাদের প্রয়োজন, বা মাইনিংয়ে আমাদের 5000 লোক প্রয়োজন, ঠিক ততটা জনশক্তি তারা ক্রিয়েট করে ওই সেক্টরে পাঠিয়ে দেয়। ফলে হচ্ছে কি, আপনার আনএমপ্লয়মেন্টের যে রেটটা কোনো সময় 5%-এর উপরে যায় না। এবং এই আনএমপ্লয়মেন্টের মধ্যে অনেকে আবার ইচ্ছাকৃতভাবে আনএমপ্লয়েড থাকে, কাজ করতে চায় না। তো সুতরাং ধরে নিতে পারেন যে 2.5%-এর রিয়েল আনএমপ্লয়েড ওখানে। সুতরাং এই যে কাজের দক্ষতাকে কাজের মানে ব্যবহার উপযোগী তোলা এবং অ্যাপ্লাই করা, ইমপ্লিমেন্ট করা, এক্ষেত্রে ওদের পলিসিগুলো, ইকোনমিক পলিসি, ডেভেলপমেন্ট পলিসিগুলো ইন কম্বাইনেশন কাজ করছে, করে তাদের টার্গেটগুলিকে ফুলফিল করে। আমরা যদি স্টুডেন্টের বাইরে অর্থাৎ শিক্ষার বাইরে যদি দক্ষতা নির্ভর জনশক্তি পাঠাতে চাই অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়াতে নানান ধরনের অপরচুনিটি রয়েছে, অনেক সুযোগ সুবিধা তুলনামূলকভাবে আমাদের যে গতানুগতিক বাজার রয়েছে তার থেকে অনেক বেশি, তো এই দক্ষতা নির্ভর জনশক্তি পাঠাতে হলে তাদের জন্য কি করা বা কী ধরনের পদক্ষেপ নিতে পারে গভর্নমেন্ট? বর্তমানে অস্ট্রেলিয়ার যে জনশক্তির খুবই প্রয়োজন সেটা হচ্ছে নার্সিং। সেখানে দক্ষ নার্সের খুবই অভাব, এবং ওরা দক্ষ নার্স চাচ্ছে। এবং বাংলাদেশে যদি দক্ষভাবে নার্স তৈরি করা যায় তো বিদেশের মার্কেটে ওদের ভালো জায়গা রয়েছে। তারপর রয়েছে শিপ বিল্ডিংয়ে বিশেষ করে ওয়েল্ডিং, যেটা ওখানে ওয়েল্ডারের প্রয়োজন, যারা ঝালাইয়ের কাজ করে এটা। এরপর রয়েছে কনস্ট্রাকশনে শ্রমিকের অভাবে সেখানে বিল্ডার্সরা নতুন প্রজেক্টে হাত দিতে পারে না। আচ্ছা। এরপর রয়েছে যদি আপনি শহর ছেড়ে বাইরে যান, গ্রামাঞ্চলে, সেখানে রয়েছে এগ্রিকালচার এবং সিজনাল ফ্রুট। এই ফ্রুট ফিল্ডে পিকিংয়ের সময় কিংবা ওই হারভেস্টিংয়ের সময় লোক পাওয়া যায় না। ফলে ওদের কৃষিতে দক্ষ এবং অদক্ষ দুই ধরনের জনশক্তির অভাব রয়েছে। সুতরাং এগুলো ফিল্ড যদি বাংলাদেশিরা ভালোভাবে স্টাডি করে ওখানে, এবং ওখানে যে আমাদের যে দূতাবাস রয়েছে ওরা এই বিষয়ে হেল্প করতে পারে, যে ঠিক সেই মুহূর্তে কোন কোন ধরনের জনশক্তি প্রয়োজন, এবং বাংলাদেশ সরকারকে তার ইনফরমেশান দিতে পারে যে এই ধরনের লোক দরকার, তোমরা পাঠাও। তো এই জন্য একটা মানে ইন্টাগ্রেটেড কর্মসূচি দরকার। দক্ষ জনশক্তি কারা তৈরি করছে, এদেরকে কিভাবে গ্লোবালি প্লেস করা যাবে, তার ইনফরমেশনগুলি কোথা থেকে আসবে, একটা নেটওয়ার্ক তৈরির প্রয়োজন রয়েছে। এবং এক্ষেত্রে একটা ডাটা ব্যাংক আমার মনে হয় তৈরি করা বেশ প্রয়োজন, যে বিদেশে বাংলাদেশি দক্ষ এবং অদক্ষ শ্রমিকের যথেষ্ট চাহিদা আছে, এবং শ্রমিকেরা বিদেশে গিয়ে বেশ ভালো কাজ করে। বাঙালি কিন্তু আসলে ফাঁকিবাজ না, যখন বিদেশে বাইরে থাকে না এবং জান প্রাণ দিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করে। এবং রেমিটেন্সের ফ্লো দেখে তো আপনারা বুঝতে পারেন, তাই না? ভালো কাজ না করলে তো বেতন দেবে না। বিদেশে তো মানে যে টাকাটা দিবে না, পুরো 110% উসুল করে নেয়। সুতরাং কীভাবে পাবেন, জান প্রাণ দিয়ে কাজ করে। সুতরাং যত জনশক্তি আপনি পাঠাতে পারবেন আপনার লাভ, তো দেশের লাভ। তা আপনি দক্ষ জনশক্তি তৈরি করেন, প্রথমে আপনি এদেরকে কিছু মেজর ভাষা স্কিল করান। যেমন বর্তমানে চাইনিজ এবং জাপানিজ ভাষা, ইংলিশের পাশাপাশি এই দুটো ভাষার এরা কিন্তু রাইজ করছে, এবং ওই সব দেশের দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে। এবং আগে আমি বলেছি যে দক্ষ জনশক্তি একটা মূল মানে রিকোয়ারমেন্টই হচ্ছে গুড কমিউনিকেশন। যে দেশে আমি যাচ্ছি সেই দেশের ভাষা, সেই দেশের কালচার আমাকে কিছুটা আয়ত্ত করতে হবে। সেই সব বিষয়ে ট্রেনিংয়ের এক ব্যবস্থা এখানে করেন। প্রয়োজনে ওই সব দেশ থেকে আপনি ইনস্ট্রাক্টর আনান, এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, ওদের সাথে কন্ট্যাক্ট করেন, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যাদের প্রয়োজন, শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে। যারা আসছে ইনস্ট্রাক্টর, এরাই মিডিয়া হিসেবে কাজ করতে পারে।
সুতরাং এখানে একটা উদ্যোগের প্রয়োজন আছে, জি, এবং সেই উদ্যোগটা যদি গ্রহণ করে তাহলে বাংলাদেশকে যে বলে জনবহুল দেশ, এই জনবহুল কিন্তু দেশই তার জনশক্তি দিয়ে আপনি একটা বিরাট অর্থনৈতিক বিপ্লব সাধন করতে পারেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমরা জানতে পারছি যে আপনি কিছু বই লিখেছেন এবং সেই বই পাবলিশও করেছেন। এবার কি বই আপনার বের হয়েছে এবং বইমেলা নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। এবারে বইমেলাটা বেশ ভালোই হয়েছে, অনেক স্টল, অনেক নতুন বই প্রকাশিত হয়েছে। তবে এই বইমেলাতে বেশিরভাগই সব কবিতার বই। আমার দেখে মনে হলো যে বাংলাদেশে মানে কবির সংখ্যা বাড়ছে, মানে এখন কবিতার মাধ্যমে লোকজন তাদের ভাব প্রকাশ করে, এটা একটা ভালো দিক। মানে মানে কি বল, আর্ট লিটারেচার ডেভেলপ করলে একটা দেশকে আমরা বলি যে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে, ওই সাইনটা পজিটিভ। লোকজন লিখে, গুড সাইন। গবেষণামূলক কাজ খুবই কম হয় তুলনামূলকভাবে, আর ইতিহাসের উপর কিছু বই রয়েছে, আর এমনি শিশু সাহিত্য, শিশুদের প্রয়োজন ওই ধরনের বইটি রয়েছে। মোটামুটি সব মিলিয়ে বেশ ভালোই এবারে বইমেলা। আপনার কি বই বের হয়েছে? আমার এটা হচ্ছে ওই 1000 বছরের ঢাকা। আচ্ছা আচ্ছা, এটা গত বইমেলায় প্রকাশ করেছিলাম। আচ্ছা, এটার উপর ঢাকার মানে 1000 বছরের পেছন থেকে সামনের দিকে এবং বর্তমান পর্যন্ত। ওইটা রহস্যময়। আচ্ছা, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। আমি একটু অন্যভাবে চিন্তা করেছিলাম যে দৃশ্যমান জগতে আমরা তো সব কিছু দেখি, যদি হঠাৎ করে ঘরে লাইটটা বন্ধ করে দিন তাহলে আপনি কিছু দেখবেন না, তার মানে অদৃশ্য হয়ে গেলেন। এটা একটা খুবই বেসিক ধারণা, কিন্তু একই সময় দৃশ্যমান আবার অদৃশ্য হয়ে যাওয়া, এই যে একটা ফেনোমেনা, এটা কিন্তু এই মহাজাগতিক ক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে। রাইট। আর আমরা টোটাল ইউনিভার্সের যত ম্যাটেরিয়াল তার শুধু 4% হচ্ছে দৃশ্যমান, আর 96% হচ্ছে অদৃশ্য। তো এখন এই যে 96%কে আমরা, সব তো সম্ভব না, কতদূর জানতে পারি। তো এটা হচ্ছে যে আপনার আত্মিক ডেভেলপমেন্ট, যেটা অভ্যন্তরীণ, এটা কিন্তু একটা শক্তি। এটাকে আপনি একখান থেকে আরেকখানে ট্রান্সফার করতে পারেন, কিন্তু আপনার বডিকে পারবেন না। এটা গিয়ে সেখানে সব কিছু অবজার্ভ করে সব আপনার কাছে আসবে, ইনফরমেশন আপনাকে দেবে, আপনি সেটা এক্সপ্রেস করতে পারবেন, এই ধরনের। বুঝতে পেরেছি। অনেক চমৎকার আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। এবং আপনি যে বইগুলো লিখেছেন বাংলা ভাষায়, অবশ্যই এটা সমৃদ্ধ, বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে সেই আশা করি। তো আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইকবাল, অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি তার ভাবনাগুলো বললেন, বিশেষ করে ঢাকা শহর কেন্দ্রিক তার যে ভাবনা রয়েছে, যে গবেষণা রয়েছে, সেই বিষয়েও তিনি কথা বলেছেন। এবং অস্ট্রেলিয়াতে যেতে হলে যে দক্ষতা নির্ভর জনশক্তি আমরা পাঠাতে পারি, এবং সেখানে অদক্ষ শ্রমিকেরও কিন্তু চাহিদা রয়েছে কৃষিখাত সহ অন্যান্য খাতে। তো সেই বিষয়গুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ আমাদের যারা রয়েছেন তারা তাদের চিন্তা এবং চেতনায় নিয়ে আসবেন এবং সেই আলোকে পদক্ষেপ গ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।